আলহামদুলিল্লাহ বলো ভাইয়া, আমি আবার চাচা হচ্ছি। মাহতাব তখন এক নজরে আফিয়ার লাজুক বদন পানে তাকালো। মেয়েটা হেঁচকি তুলে তুলে কাঁদছে। সবার এই বাঁধ ভাঙা আনন্দের মাঝে ময়ূরী এক কোণে দাঁড়িয়ে আলতো করে নিজের পেটে হাত রাখলো। তার ভেতরেও তো একাকার সমান সুখ আজ তোলপাড় করছে, কিন্তু সে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে রাখলো। এই খবরটা সে সবার আগে তার বাবাকে দিতে চায়। কাল সকালে যখন বাবার কাছে যাবে, তখন এই আনন্দের সাথে নিজের খবরটাও যোগ করে দেবে ভাবতে ময়ূরীর বুকটা গর্বে ভরে উঠল। আফিয়া সেই তখন থেকে কাচুমাচু করে বসে আছে বিছানায়। মাহতাব দুহাত পেছনে বেঁধে পুরো ঘর পায়চারি করছে মিনিট বিশেক ধরে। কপালে গাঢ় ভাঁজ। আফিয়া বিরক্ত হচ্ছে লোকটার কাণ্ড দেখে। শেষে বিরক্ত হয়ে বলল, আপনি এভাবে পায়চারি করছেন কেন? মাহতাব সোজা হয়ে দাঁড়ালো, নিজের মাথা চুলকে আফিয়ার দিকে ফিরল, পলক পিটপিট করে বলল। তুমি বাবা হচ্ছ কিভাবে? আফিয়া নাক কুচকে বলল, আমি বাবা হতে যাব কেন? বাবা তো আপনি হচ্ছেন। মাহতাব থমথমে খেয়ে বলল। মানে তুমি প্রেগন্যান্ট হলে কিভাবে? আফিয়া নাক ফুলালো। লোকটার কি মাথা খারাপ হয়ে গেল? এসব কেমন ধরনের প্রশ্ন? একরাশ বিস্ময় আর রাগ নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটা কি খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, নাকি সত্যি তাকে সন্দেহ করছে? আফিয়া কড়া গলায় বলল, এসব কি ধরনের কথা মাহতাব? এত বছর পর আল্লাহ যখন আমাদের দিকে মুখ তুলে চাইলেন, তখন শুকরিয়া না করে আপনি এমন আবোল তাবোল প্রশ্ন করছেন। আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? মানে এটা কি আমি একা একাই হয়েছি? মাহতাব এবার একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত আফিয়ার কাছে গিয়ে ওর দুহাত ধরে তোতলামি করে বলল, আরে না না, তুমি ভুল বুঝছো আফিয়া। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমরা তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। আজ হঠাৎ ময়ূরী যখন এটা বলল, আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্নে আছি। আমি তো নিজেকে বাবা হিসেবে কল্পনা করাই ছেড়ে দিয়েছিলাম। আফিয়া এবার একটু নরম হলো। মাহতাবের চোখের কোণে জমে থাকা চিকচিক করা জলটুকু তার নজরে পড়ল। লোকটা আসলে এত বছরে সেই বিশাল শূন্যতার ধাক্কাটা সামলে উঠতে পারছে না। আফিয়া মৃদু হেসে মাহতাবের হাতটা নিজের পেটের উপর রাখলো। আল্লাহ চাইলে সব হয়। দেখুন, এখানে আপনার রক্ত বড় হচ্ছে। মাহতাব আফিয়াকে জড়িয়ে ধরে বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখের জল আফিয়ার কাঁধ ভিজিয়ে দিচ্ছে। এত সুখ সুখ কেন লাগছে আজ? সব সুখ বুঝি আজ মাহতাবের ঘরে হাজির হয়েছে। ও মা, আমার ঘুম আসে না। পাশ থেকে ফাহাদ বলল। তুমি বক বক না করলে চোখ বন্ধ করো। পুতুল বলল, মামা, তোমাকে কিন্তু মার দিব আমি। আমি কি তোমার সাথে কথা বলছি? ময়ূরী বলল। তোরা ঝগড়া না করে ঘুমা, কত রাত হলো দেখেছিস? ফাহাদ মুখ ফুলিয়ে বলল। আমি তোমার সাথে ঘুমাতে চাইনি আপা। ময়ূরী কপাল কুঁচকে বলল। আমার কাছে থাকলে কি সমস্যা? ফাহাদ আর চোখে তাহসিনকে দেখে ফিসফিস করে বলল। দুলাভাই তোমার কাছে ঘুমাতে বারণ করেছে। তাহসিন তখন ফোন টিপছিল। শালার কথা শুনে বলল, এত ছানাপোনা চিপকে থাকলে আজের বাবা হতে পারতাম না বেগম সাহেবা। আপনি চুপ করুন বেহায়া লোক। আজ পুতুল আর ফাহাদ ওদের সাথে ঘুমাবে। ময়ূরী মূলত বাচ্চাদের আজ সাথে রেখেছে। মধ্যরাতে যখন ময়ূরীর ঘুম ভাঙলো, তখন পুতুল তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ওর ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে মাকে একটু জড়িয়ে ধরতে, বাবার বুকে মাথা রাখতে। ছটফট করে এসে উঠে বসলো। বিছানা থেকে নেমে বারান্দায় গেল। দোতলা থেকে আবছা আলোয় গ্রাম দেখা যাচ্ছে। বারান্দার শীতল হাওয়া ময়ূরীর তপ্ত কপালে এসে লাগলো, কিন্তু মনের ভেতরের অস্থিরতা কমলো না। নিঝুম রাতের অন্ধকারে গ্রামটাকে আজ অন্যরকম অচেনা লাগছে। মেঘলা আকাশ চিরে মাঝে মাঝে রূপালী চাঁদের আলো উকি দিচ্ছে, ঠিক যেমনটা ময়ূরীর মনের কোণে ভয়ের মেঘ উকি দিচ্ছে। সে বারান্দার রেলিং ধরে অনেকক্ষণ একা দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেন যেন অকারণে কেঁপে উঠছে বারবার। পেছন থেকে একটা চাদর ওর কাঁধে জড়িয়ে দিতে ময়ূরী চমকে উঠল। তাহসিন কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। তার কণ্ঠস্বর রাতের বাতাসের মতোই শান্ত। ঘুমাচ্ছে না নাকি এই দুটার ছটফটনিতে বিজনেস ছাড়তে হলো? ময়ূরী তাহসিনের হাতটা নিজের আঙ্গুলে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল। বুকের ভেতরটা কেমন জানি শূন্য লাগছে। মনে হচ্ছে এক মুঠো রোদ দেখার জন্য ছটফট করছি। জানেন, আব্বার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে উনি এই রাতের অন্ধকারই উপরে আমার জন্য পথ চেয়ে বসে আছেন। তাহসিন ময়ূরীর কপালে নিজের চিবুক ঠেকালো। আসলে রাত যখন গভীর হয়, তখন স্মৃতির জানালাও নিঃশব্দে খুলে যায়। তোমার এই অস্থিরতা আসলে ভয় নয়, এ হলো এক বড় রাতের আবেগের অস্থিরতা। জোয়ার আসার আগে সমুদ্রে যেমন শান্ত হয়ে উত্তাল ঢেউ থাকে, তোমার মনটাও ঠিক তেমনই। ময়ূরী ধরা গলায় বলল। যদি খারাপ কিছু হয়, আপনি আমাকে কথা দিন কাল ভোরে নিয়ে যাবেন।
তাহসিন ময়ূরীর চিবুকটা উঁচিয়ে ধরে ওর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, শোনো ময়ূরী, ভাগ্য সবসময় আমাদের মর্জিতে চলে না। ভালোবাসা দিয়ে ভাগ্যকে হার মানানো যায়। আকাশের মেঘ যদি আজ কালো হয়, তবে জানবে কালকের সূর্যটা আরও বেশি রক্তিম হবে। তোমার আব্বার দোয়া তোমাকে ঘিরে আছে, আর আমার বিশ্বাস তোমাকে আগলে রাখবে। অহেতুক চিন্তা করে এই মায়াবী রাতটাকে কলঙ্কিত করো না। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলে তাহসিনের বুকে মাথা রাখলো। তাহসিন ওর চুলে বিলি কাটতে কাটতে আবারও বলল, মানুষের মন বড় বিচিত্র। সে যখন পরম কোনো সুখের কাছাকাছি পৌঁছায়, তখন হুট করে হারানোর ভয়ে কুঁকড়ে যায়। তার নানার সাথে দেখা করার জন্য তোমার চেয়েও বেশি ছটফট করছে। একটু ধৈর্য ধরো, ভোর হতে তো আর বেশি বাকি নেই। তাহসিনের এই আত্মবিশ্বাসী উক্তিগুলো ময়ূরীর মনে স্নিগ্ধ প্রলেপের মতো কাজ করলো। সে জানালার গ্রিল ধরে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, আব্বা, আর মাত্র কয়েক ঘন্টা তোমার ছোট্ট মেয়েটা তার জীবনের শ্রেষ্ঠ রত্ন নিয়ে তোমার কাছে ফিরেছে। তুমি থেকো আব্বা, তুমি থেকো। ঘরের ভেতরে পুতুল আর ফাহাদ তখনও গভীর ঘুমে মগ্ন। তাহসিন ময়ূরীকে ঘরে নিয়ে এলো। বিছানায় শুইয়ে দেওয়ার সময় ময়ূরী তাহসিনের হাতটা শক্ত করে ধরল। কিছু হবে না তো? তাহসিন ওর কপালে গাঢ় এক চুমু এঁকে দিয়ে বলল, কিচ্ছু হবে না। আমাদের এই রূপকথা কেবল শুরু হয়েছে। এর শেষটা যেন আর অনেক বেশি সোনালি হবে। ভোরের সেই ঝাপসা আলো আধারিতে চারিপাশটা বড় বেশি নিস্তব্ধ। কুয়াশার চাদরে ঢাকা মেঠোপথ দিয়ে যখন ওরা এগোচ্ছিল, তখন গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু টুপটুপ করে ময়ূরীর উপর পড়ছিল। শীতল বাতাস যেন তীরের মতো বিচ্ছে শরীরে, কিন্তু ময়ূরীর মনের ভেতরে অস্থিরতা সেই ঠান্ডার চেয়েও অনেক বেশি তীব্র। তাহসিনের হাতটা শক্ত করে ধরে হাঁটছে, অথচ ময়ূরীর মনে হচ্ছে তার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আসছে। প্রতিটা কদম যেন এক একটা যুগ। ফরাজি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ময়ূরী যখন বারবার করাঘাত করছিল, সেই শব্দটা নিস্তব্ধ ভোরের বুক চিরে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ময়ূরীর বুকের ভেতরটা দূর দূর করে কাঁপতে লাগলো। সে ব্যাকুল হয়ে ডাকতে লাগলো, আব্বা, ও আব্বা, দরজা খোলো। অনেকক্ষণ পর পাশের ছোট দরজাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। ময়ূরীর চাচি আলুথালু বেশে বেরিয়ে এলেন। ময়ূরীকে এই অসময়ে দেখে তিনি একদম হকচকিয়ে গেলেন, কিন্তু পরক্ষণে তার মুখে এক চিলতে অমলিন হাসি ফুটে উঠল। তিনি এগিয়ে এসে ময়ূরীর কপালে হাত রেখে বললেন, আরে ময়ূরী, কাল না বললি সকালে আসবি বাড়িতে? মারে, তোর আব্বা কাল সারাটার দিন শুধু তোর কথাই বলেছে আমার ময়ূরীটা আসবে। আমার মন বলছে ও আসবে। চল ভিতরে চল। তোর আব্বা বোধহয় এখনো ঘুমে। রাতভর জেগে শুধু তোর জন্য তসবি পড়েছে লোকটা। চাচির এই সহজ হাসি আর স্বাভাবিক কথাগুলো ময়ূরীর বুকের ভেতরটা অস্থির করে তুলল। এই যে স্বাভাবিকতা, এটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। চাচি তো জানেন না যে ভেতরে কি নিস্তব্ধতা ওত পেতে আছে। ময়ূরী আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে বাবার ঘরের দিকে দৌড়ে গেল। চাচি পেছন থেকে বলতে লাগলেন, আসতে যা, তোর আব্বা বোধহয় কেবলই চোখটা বুজেছে। ময়ূরী ধরাস করে বাবার ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ নাকে এলো। ময়ূরী কাঁপা কাঁপা হাতে দেয়ালের সুইচে চাপ দিতে পুরো ঘরটা তীব্র সাদা আলোয় ভেসে উঠল। সেই আলোয় বিছানার দিকে তাকাতেই ময়ূরী কেঁপে উঠল। বক্কর ফরাজি আধা শোয়া অবস্থায় বিছানায় পড়ে আছেন। তার দেহটা অস্বাভাবিকভাবে কুঁকড়ে আছে। মেয়ের পায়ের শব্দ কিংবা ঘরের এই আকস্মিক আলো ঠিক কোন জাদুতে কে জানে। তিনি শেষবারের মতো তার সেই রক্তাভ ঝাপসা হয়ে আসা চোখ দুটো মেলে ধরলেন। ময়ূরীকে ঝাপসা দৃষ্টিতে দেখা মাত্রই তার জীর্ণ শরীরটা শেষবারের মতো কেঁপে উঠল। তার সেই লালচে ঝাপসা চোখ দুটোর কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যেন সারা রাত আজরাইলের সাথে পাঞ্জা লড়ে তিনি কেবল এই একটি মুহূর্তেরই অপেক্ষা করছিলেন, এক পলক মেয়েকে দেখার জন্যে। ময়ূরী আর্তনাদ করে ছুটে গিয়ে বিছানার পাশে আছড়ে পড়ল। আব্বা, ও আব্বা, এসেছি আমি। বক্কর ফরাজি কোনো কথা বললেন না। তিনি তখন সব যন্ত্রণার অতীত। সারা রাত তিনি একাই লড়াই করেছেন, কেবলই এই একটি মুহূর্তের জন্য, যাতে যাওয়ার আগে তার কলিজার টুকরোকে একবার দেখে যেতে পারেন। বিধাতা তার সেই শেষ আকুতিটুকু কবুল করেছেন। দেখা পর ঠিক পরক্ষণে তিনি তার আমানত সঁপে দিয়েছেন পরম করুণাময়ের হাতে। তাহসিনার চাচি তখন দরজার সামনে। চাচি হাই হাই করে ছুটে এলেন। তাহসিন দরজা চেপে ধরল। আব্বা কি আর নেই? তার চোখের সামনে আজ কয়েক বছর আগে সেই স্মৃতিটা জীবন্ত হয়ে উঠেছে, যেদিন ময়ূরী ঠিক একইভাবে তার মায়ের জন্য হাহাকার করেছিল। তাহসিনের ভেতরে আজ এক তীব্র আত্মদহন শুরু হয়েছে। এমন করে তো একদিন আম্মা বিদায় নিয়েছিলেন, এমন করে তার কলিজার টুকরা স্ত্রী পাগলের মতো ছুটে এসেছিল মায়ের কাছে। সে কেন কাল রাতে ময়ূরীকে ফরাজি বাড়ি নিয়ে এলো না? কেন মনে হলো না সেই কালো অতীতের কথা? ময়ূরীর আর্তনাদ দেয়াল ফেটে বাইরে ছড়িয়ে পড়ছে।
সে পাগলের মতো বাবার নিথর বুকটা ঝাঁকাতে লাগলো। বক্কর ফরাজি দেহটা তখনও সামান্য উষ্ণ, কিন্তু চোখের পাতা দুটো আর কোনোদিনও নড়বে না। আব্বা, উত্তর দাও না কেন? কথা বলো, তাকাও আমার দিকে। একটাবার শুধু চোখ মেলো। আব্বা, দেখো না তোমার কলিজার টুকরো মেয়েটা কত বড় সংবাদ নিয়ে এসেছে। আমি কাউকে এই কথাটা বলিনি, শুধু তোমায় সবার আগে এই খুশি সংবাদ জানাবো বলে সারাটা রাত ছটফট করেছি আমি। ও আব্বা, শোনো না আমার কথা। কান্নায় তার কণ্ঠ বুঝে আসছে, তবুও সে থামছে না। নিজের পেটে হাত রেখে বলল, দেখো আব্বা, এখানে তোমার নাতি কিংবা নাতনি আছে। তুমি বলেছিলে না ওদের নাম তুমিই রাখবে। তবে কেন আজ এমন পাথরের মতো হয়ে আছো? কেন আমায় একা ফেলে চলে যাচ্ছ তুমি? তিনি আর চোখ খুললেন না। তিনি যে পৃথিবীর মায়া চিরতরে ত্যাগ করেছেন। একবার পরকালের আহ্বানে চোখ বুজে এলে সেই চোখ কি আর কখনো খোলে? না, খোলে না। এই নিথর নিস্তব্ধতায় যেন পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য। মানুষের চোখ দুটো যখন নিভে যায়, তখন অবশিষ্ট থাকে কেবল কিছু স্মৃতি আর একরাশ হাহাকার। যে চোখ একসময় স্নেহের পরশ বিলিয়ে দিত, আজ সেই চোখ পাথরের মতো স্থির, বিচ্ছেদিত জীবনের শেষ গন্তব্য, যেখানে কোনো ফেরারির পথের সুযোগ নেই। ময়ূরী তার বাবার নিথর দেহের উপর আছড়ে পড়ে আর্তনাদ করছিল। তার মনে হচ্ছিল এই তো কিছুক্ষণ আগেও বাবার নিঃশ্বাস বইছিল, এই তো তিনি তার প্রতীক্ষায় ছিলেন। কিন্তু এখন কেবল নিস্পন্দ মাংসপিণ্ড। মৃত্যু হলো সেই চিরস্থায়ী বিচ্ছেদ, যার ওপার থেকে কেউ কোনোদিনও ফিরে এসে কুশল সংবাদ দেয় না। বক্কর ফরাজি আজ সব হিসাব নিকাশের ঊর্ধ্বে। তার সেই মায়াবী চোখ দুটো চিরতরে অন্ধকারের যাত্রী। জীবন বড় নিষ্ঠুর। আমরা আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তিগুলো সেই মানুষটাকে উৎসর্গ করতে চাই, যিনি সব শোনার ঠিক এক মুহূর্ত আগেই অনন্তকালের মৌনতা অবলম্বন করেন। মৃত্যু মানে শুধু একটা প্রাণের প্রস্থান নয়, মৃত্যু মানে হলো একটি জ্যান্ত মানুষের বুক চিরে তার অস্তিত্বের শিকড়টাকে উপড়ে ফেলা, যার শূন্যস্থান কোনো কাল বা কোনো মানুষের স্পর্শেই আর কোনোদিনও পূর্ণ হয় না। সব আলো জ্বলে উঠে ঠিকই, কিন্তু যার জন্য এই দীপাবলি, সে মানুষটি তখন মাটির ঘরের নিস্তব্ধ বাসিন্দা। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার ঘর জুড়ে। তাহসিনের সে বিশাল ঘরে এক ছোট্ট বাচ্চা হাউমাউ করে কাঁদছে ভয়ে। ময়ূরী দেয়াল হাতড়ে নরম গলায় বলে, বাবা, এভাবে চিৎকার করো না, বাবা শুনলে মাকে বকবে। বাচ্চাটা বোধহয় মায়ের কণ্ঠস্বর শুনতে পায়নি। এমন সময় হাতে ফোনের লাইট অন করে চোয়াল শক্ত করে প্রবেশ করলো তাহসিন। ছেলেকে মেঝেতে বসে চিৎকার করতে দেখে রাগী চোখে ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী লাইটের আলোয় ছেলেকে কোলে তুলে নিতে তাহসিন বলল, তোমার আক্কেল নেই ময়ূরী? ছেলেকে একা রেখে বাইরে গিয়েছিল কেন? ময়ূরী গাল ফুলিয়ে বলল, নিচে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। কুসুমের শ্বশুরবাড়ির মানুষ এই এলো বলে। এমন সময় কারেন্ট চলে এলো। ময়ূরীর কোলে 2.5 বছরের একটা বাচ্চা ছেলে। দেখতে পুরো মায়ের মতো হলেও গায়ের রং হয়েছে বাবার মতো চাপা। সে ভেজা চোখে তাহসিনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাত বাড়িয়ে দিল। উফ বাবা, কোলে নিবা না? তাহসিন ছেলেকে কোলে নিয়ে চোখের পানি মুছিয়ে দেয়, বলে, আম্মা, আপনাকে একা রেখে গিয়েছিল আব্বু? ছেলের নাম রাখা হয়েছে তৌহিদ সওদাগর। নামটা রেখেছে মাহাতাব। তাদের ঘরেও এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বাচ্চাটার নাম মাহিম সওদাগর। কয়েক মাসের ছোট বড় ওরা। 2 ভাই মিলে পুরো বাড়ি মাথায় উঠিয়ে রাখে। ছোট্ট ছোট্ট বুলি দিয়ে সবাইকে পাগল বানিয়ে ছাড়ে। পুতুল এমন সময় দৌড়ে ঘরে এলো। তৌহিদকে বাবার কোলে দেখে লম্বা শ্বাস টেনে বলল, ও কাঁদছিল কেন বাবা? তাহসিন বলল, আপনার ভাইকে একা রেখে কোথায় গেছিলেন আম্মা? ভাই তো একা একা ভয় পাচ্ছিল। ছোট্ট পুতুল ঠোঁট উল্টে বলল, মামার সাথে খেলছিলাম বাবা। ভাই কি খুব বেশি ভয় পেয়েছে? তাহসিন মাথা নাড়ল। ময়ূরী তখন ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে, তার ছোট্ট সংসার দেখছিল। সেদিন আব্বার মৃত্যুর পর কেটে গেছে কয়েকটা বছর। তখন সেই 2 মাসের গর্ভবতী ছিল, আর আজ সেই গর্ভে সন্তানের 2.5 বছর চলে। দিন কোথা দিয়ে চলে যায় বলা বড্ড মুশকিল। তাহসিন তৌহিদকে বিছানায় নামিয়ে দিতে সে লাফিয়ে গিয়ে পুতুলের কোলের উপর আছড়ে পড়ল। পুতুল উ করে এক আর্তনাদ করলেও ভাইকে সজোরে জড়িয়ে ধরল। ময়ূরী ড্রেসিং টেবিলের আয়নায় নিজের ছায়াটা দেখছিল। তার চোখের নিচে ক্লান্তির চেয়েও বেশি ফুটে আছে এক অদ্ভুত তৃপ্তি। সে তাহসিনের দিকে ফিরে মৃদুস্বরে বলল, আজ মাহিমও খুব কান্নাকাটি করছিল। মাহতাব ভাই ওকে নিয়ে ছাদে গিয়েছেন। আমাদের এই দুটো বাদর যখন একসাথে হয় তখন মনে হয় বাড়িটা আস্ত রাখবে না। তাহসিন পকেট থেকে ঘড়িটা বের করে দেখলো। রাত বাড়ছে। সে ময়ূরীর নিকট এগিয়ে এলো। ময়ূরীর কাছে হাত রেখে আয়নায় ওর প্রতিচ্ছবিটার দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, শোনো ময়ূরী, বিশৃঙ্খলা সবসময় খারাপ নয়। এই যে বাচ্চাদের চিৎকার, দৌড়াদৌড়ি, এগুলোই তো জীবনের স্পন্দন। একসময় এই বাড়িটা পাথরের মতো নিস্তব্ধ ছিল, অপমানের কালো ছায়ে ঢাকা ছিল। আজ তৌহিদ আর মাহিনীর এই আদো আদো বলিগুলো সেই পাথর ফাটিয়ে হাসির ফর ছুটিয়ে দিয়েছে।
ময়ূরী দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকিয়ে থাকা তাহসিনের চোখে চোখ রাখলো। সে খুব নিচু স্বরে বলল, কিন্তু তৌহিদ যখন বড় হয়ে ওর নানার কথা জানতে চাইবে, আমি কি ওকে সেই ভোরের গল্পটা বলবো, নাকি ওকে শুধু বলবো ওর নানা ওকে দেখার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন? তাহসিন ময়ূরীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মানুষের ইতিহাস সবসময় জয় পরাজয়ের হয় না ময়ূরী, কিছু ইতিহাস গভীর মমতার হয়। তুমি ওকে সেই মমতার গল্পটা শোনাবে। ময়ূরী তাহসিনের বুকে মাথা রাখলো। বাইরে তখন ঝিঝি পোকার ডাক চাপিয়ে মাহিমের কান্নার শব্দ ভেসে আসছে। মাহতাব ওকে ছাদ থেকে নিচে নামিয়ে আনছে বোধহয়। তৌহিদ তখন পুতুলের কান ধরে টানছে আর বলছে, আপু লজেন দাও। পুতুল হেসে বলল, বাবা দেখো, তোমার তৌহিদ সওদাগর এখন থেকেই ডাকাতি শুরু করেছে। তাহসিন হেসে তৌহিদকে কোলে তুলে নিয়ে ওর গোলগাল পেটে সুড়সুড়ি দিতে দিতে বলল, সে তো হবেই, ওর কাছে ছেলে বলে গেলেন। তৌহিদ খিলখিল করে হেসে উঠল। একসময় হাসতে হাসতে নাক টেনে টেনে বলল, উফ আল্লাহ, আমি বাঁচাও। তাহসিন ওকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে দোল খেতে খেতে বলল, আল্লাহর বান্দা এখন আল্লাহর কাছে তো সাহায্য চাইছেন। দাঁড়ান বাঘের বাচ্চা, আপনাকে আর ছাড়া হবে না। ময়ূরী একপাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছিল। তৌহিদের হাসির শব্দে যেন তার জীবনের সব পুরনো ক্ষত মুহূর্তে শুকিয়ে যায়। পুতুল তখন তৌহিদের হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে হাসতে হাসতে বলল, বাবা, ও তো বড় হয়ে পুরো বাড়িটাই ওর দখলে নিয়ে নেবে, এখনই যে দাপট। এমন সময় নিচ থেকে মাহতাবের উচ্চস্বরে ডাক শোনা গেল। তিনি মাহিমকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন আর বলছেন, কই রে তাহসিন, কুসুমের শ্বশুরবাড়ির লোকজন তো গেট দিয়ে ঢুকলো, জলদি নিচে আয়। ময়ূরী, তুমিও একটু আসো। তাহসিন তৌহিদকে কোল থেকে নামিয়ে দিয়ে ময়ূরীর দিকে তাকালো। আয়নায় ময়ূরীর প্রতিচ্ছবিটা আজ বড্ড উজ্জ্বল লাগছে। তাহসিন মুচকি হেসে বলল, শোনো ময়ূরী, সময় হয়তো অনেক কিছু কেনে নেয়, কিন্তু সে যখন ফিরে দেয় তখন দু হাত ভরে দেয়। আজ এই কোলাহল, বাচ্চাদের এই খুনছুটি, এই তো আমাদের সার্থকতা। জীবন হলো এক বহমান নদী, যা মাঝপথে পাথর পেলেও নিজে চলে ছন্দ ভোলে না। নিচে তখন মাহতাবের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কুসুমের শ্বশুরবাড়ির লোকজন গেট দিয়ে ঢুকেছে বোধহয়। মাহতাব মাহিমকে কোলে নিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ফের ডাক দিল, কই রে তাহসিন, নিচে আয় জলদি। তাহসিন পাঞ্জাবি ঠিক করে নিয়ে নিচে নেমে গেল। ময়ূরী তৌহিদকে একটা সুন্দর নীল রঙের জামা পরিয়ে দিয়ে পুতুলের হাত ধরে ড্রয়িং রুমে এলো। সেখানে তখন উৎসবের আমেজ। কুসুমের শাশুড়ি আর ননদ সোফায় বসে গল্প করছিলেন। ময়ূরীকে দেখে কুসুমের ননদ শোরগোল করে উঠল। ও মা, আমাদের ডাক্তার ভাবি তো দেখি দিন দিন আরো সুন্দরী হচ্ছেন। আর এই যে তৌহিদ বাবা, এদিকে আসো তো দেখি। তৌহিদ মাহিমকে দেখে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। মাহিমও তখন মাহতাবের কোল থেকে হাত বাড়িয়ে দিয়েছে। দুই ভাই মাটিতে নামা মাত্রই শুরু হলো তাদের দৌড়াদৌড়ি। তৌহিদ মাহিমের কান ধরে টানছে আর মাহিম ওর চুল ধরে খামচে ধরছে। মাহতাব হাসতে হাসতেই বলল, এই দুই বাদর যখন এক হয় তখন মনে হয় বাড়িটা কোনো সার্কাস। কুসুমের শাশুড়ি হাসি মুখে ময়ূরীর মাথায় হাত রেখে দোয়া করে বললেন, আল্লাহ তোমাদের এই সুখ বজায় রাখুক মা। কুসুম সব সময় তোমার গল্প করে। ময়ূরী চায়ের ট্রে হাতে সবাইকে আপ্যায়ন করতে করতে এক কোণে দাঁড়িয়ে তার এই সাজানো সংসারটা দেখছিল। কুসুমের শ্বশুরবাড়ির লোকজন তৌহিদ আর মাহিমের দুষ্টুমি দেখে হেসে প্রায় খুন। তাহসিন আর মাহতাব সোফায় বসে হাসি মুখে বাচ্চাদের কাণ্ড দেখছে। ভালোবাসা যখন ত্যাগের আগুনে পুড়ে খাঁটি হয় তখন তার ছাই থেকে এমন এক মায়াবী রূপকথার জন্ম নেয়, যা চিরকাল মানুষের মনে প্রশান্তির ছায়া হয়ে থাকে। আপিয়ার শরীরটা বড্ড ভার হয়েছে বয়সের সাথে সাথে। কুসুমদের আপ্যায়ন করছেন বাড়ির কর্ত্রীরা। ময়ূরী গুটি গুটি পায়ে বড় চাচা শ্বশুরের ঘরে এলো। সেখানে আফিয়া শ্বশুরের খাবার নিয়ে এসেছিলেন। ভারী শরীরটা ছেড়ে দিয়েছে চেয়ারে। ময়ূরী ঘরে প্রবেশ করতেই আফিয়া বলল, তুই এলি কেন? ময়ূরী বলল, বড় আব্বার খাবার শেষ হয়নি? হয়ে গেছে, কিছু বলবি? তেমন কিছু না, কাজ হলে চলো বাইরে, সবাই ডাকছেন তোমায়। আফিয়া মাথা নাড়িয়ে এটো প্লেটগুলো নিয়ে ময়ূরীর সাথে বেরিয়ে গেল। রাতে সবার খাওয়া দাওয়া শেষে ময়ূরী তৌহিদকে নিয়ে মাহতাবের ঘরে এলো। মাহিমকে আফিয়া ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। ময়ূরীকে দেখে আফিয়া উঠে বসলো। তৌহিদ মাহিমকে দেখে চিৎকার করে বলল, ভাই কেমন না? তৌহিদের আধো আধো ডাক শুনে মাহিম তার ছোট চোখ জোড়া পিটপিট করে মেলে তাকালো। ঘুমের ঘোরটা মুহূর্তে কেটে গেছে। তৌহিদ বিছানায় উঠে মাহিমের গায়ের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। আফিয়া বলল, এখন সারা রাত এই দুই বাঁদর মিলে কুরুক্ষেত্র বাঁধাবে। ময়ূরী মুচকি হেসে তৌহিদকে টেনে একটু সরিয়ে বসালো। তৌহিদ মাহিমের
গাল টিপে দিয়ে নিজের ভাষায় কি যেন এক দীর্ঘ গল্প জুড়ে দিল। মাহিমও হাত পা ছুড়ে তার প্রত্যুত্তর দিচ্ছে। ওদের এই নিজস্ব জগতের কথোপকথন দেখে ঘরের ভারী আবহাওয়াটা এক নিমিষেই হালকা হয়ে গেল। আফিয়া ময়ূরীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মনে আছে ময়ূরী, এই ঘরটা এক সময় কেমন গুমোট হয়ে থাকতো? কত রাত আমি শুধু একটা সন্তানের জন্য হাহাকার করেছি। আজ এই চিৎকার শুনে মনে হয় জীবন বুঝি আমাদের সব পাওনা সুদে আসলে মিটিয়ে দিয়েছে। ময়ূরী আফিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আসলে রাত যত গভীর হয় ভোরের আলোটাও তত বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয় ভাবি। এত বছরে সেই উজ্জ্বল দীর্ঘ প্রতীক্ষা ছিল বলেই আজ মাহিমের এই একটা ডাক আমাদের কাছে হাজারটা মতির চেয়েও দামি। ধৈর্য যখন ইবাদতে পরিণত হয় তখন বিধাতা নিজ হাতে তার সার্থকতা লিখে দেন। বাইরে তখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে তাহসিনের গলার আওয়াজ পাওয়া গেল। সে মাহতাবের সাথে কুসুমের শ্বশুরবাড়ির লোকজনদের বিদায় দিয়ে বারান্দায় ফিরেছে। তাহসিন ঘরে উকি দিয়ে দৃশ্যটা দেখে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে এক চিলতে তৃপ্তির হাসি। সে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? তৌহিদ সওদাগর কি আজ এখানে আস্তানা করবেন? অফিসের কিন্তু ডিউটি শেষ করে ঘরে একা। ময়ূরী দুষ্টুমি করে তৌহিদকে দেখিয়ে বলল, আপনার ছেলেই তো যেতে চায় না। ভাইয়ের সাথে কি সব জরুরি সলা পরামর্শ করছে দেখুন। তাহসিন এগিয়ে এসে মাহিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে তৌহিদকে কোলে তুলে নিল। তৌহিদ তখন তাহসিনের পাঞ্জাবির কলার খামচে ধরে বলল, ভাই খেলবো না। তাহসিন হেসে ওকে কাঁধে তুলে নিয়ে বলল, ভাই কাল খেলবে বাবা। এখন যে চাঁদের আলে স্বপ্ন দেখার সময়। জীবনের সব প্রাপ্তি তো এই একটা নিস্তরঙ্গ রাতের মতো শান্ত আর সুন্দর হওয়া উচিত, তাই না বেগম সাহেবা? ময়ূরী উঠে দাঁড়ালো। মুচকি হেসে তাহসিনের সাথে পা বাড়িয়ে একবার পিছু ফিরে আফিয়াকে বলল, শুভরাত্রি ভাবি। ময়ূরীর সংসারটা বড্ড গোছালো। নিজের হাতে গড়ে নেওয়া সংসার তার। সবাই যেমন তাকে সম্মান করে ঠিক করে বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। আগামীকাল তারা ঢাকা ফিরে যাবে নিজেদের বাড়িতে। ছুটি প্রায় শেষ বললেই হয়। আজ বাড়িতে মধুদের আসার কথা দেখা করার জন্য, তাই তো ময়ূরী আজ রান্নাঘরে ব্যস্ত। বাইরে থেকে তৌহিদের কান্নার শব্দ ভেসে আসছে। খাবে সে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো মেয়েটা। বয়স 2.5 বছর হলো, এখনো বাচ্চাটা বুকের দুধ ছাড়েনি। ময়ূরী যত পারে অন্য খাবার খাওয়ানোর চেষ্টা করে, তবুও বাচ্চাটা দিন শেষে মাকে চায়, মানে মাকেই চায়। তাহসিন সিঁড়ি দিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামছিল। ড্রয়িং রুমের মেঝেতে তৌহিদকে শুয়ে শুয়ে কাঁদতে দেখে কপাল কুঁচকে এলো তার। তাড়াতাড়ি এগিয়ে এসে কোলে নিয়ে বলল, আব্বু কাঁদছেন কেন? আম্মু কোথায় আপনার? তৌহিদ হেঁচকি টেনে টেনে বলল, বাবা ভাই খেলবে। তাহসিন গলা শক্ত করে ময়ূরীকে ডেকে উঠে, এই অলস মহিলা, কই তুমি? আমার ছেলেকে না খাইয়ে কোন মহৎ কাজ করছো শুনি? ময়ূরী কোমরে আঁচল গুজে বেরিয়ে এলো। দাঁত কটমট করে বলল, আমার কি কাজ নেই? আপনি সারাদিন বাড়ির বাইরে কি করেন শুনি? বাড়িতে যে 4টা বাচ্চা কাচ্চা আছে জানেন না আপনি? ওদের নিয়ে একটু বাইরে ঘুরে নিয়ে আসতে পারেন না? তৌহিদ মায়ের ঝাড়ি দেওয়া দেখে মুখ একটু করে ঠোঁট উল্টে বলল, মা দুল দেয় না বাবা, আমার খিদা নচ্ছে। তাহসিন মাথা চুলকে বলে, একটু খাইয়ে দাও ওকে। ময়ূরী বলল, আপনি খাওয়ান আপনার ছেলেকে। আশ্চর্য, আমি খাওয়াবো কি করে? আপনার ছেলের বয়স দেখেছেন? এত বড় হয়েছে তবুও বুকের দুধ ছাড়তে পারেনি। তাহসিন ঠোঁট টিপে বলল, আজকে না হয় খাইয়ে দাও, তারপর ওর মুখে টেপ লাগিয়ে দেবো, যাতে ও কিছু খাইতে না পারে। তৌহিদ নাক ফুলিয়ে বাবার দিকে তাকালো। অভিমানী চোখে বাবার মুখ দেখে চিৎকার করে কেঁদে উঠল। তাহসিন হতভম্ব হয়ে বলল, মাফ করবেন না আব্বা, আমার ভুল হয়ে গেছে। ময়ূরী ছো মেরে ছেলেকে কোলে নিয়ে গলা ছেড়ে ডাকলো শাশুড়িকে। অরুণিমা বেগম সিতারা বেগমের ঘর থেকে বেরিয়ে আসতে ময়ূরী বলল, আচ্ছা, তৌহিদ খাওয়ার জন্য কাছে, আপনি একটু কষ্ট করে রান্নাঘরটা সামলাবেন, আমি একটু পরেই চলে আসব। অরুণিমা বেগম বললেন, তোমাকে তো বলেছিলাম আমিই করি, তুমি তো শুনলে না। এখন আর নিচে আসার দরকার নেই, ওকে খাইয়ে একদম গোসল ছেড়ে নিচে নামবে। ময়ূরী মাথা নাড়িয়ে ছেলেকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালে তাহসিনও পিছু নেয়। ময়ূরী কপাল কুঁচকে পিছু ফিরে তাকায়। তাহসিনকে শাড়ির আঁচল ধরে পিছু নিতে দেখে বলে, অফিসার বিরক্ত করবেন না, কি চাই আপনার? তাহসিন শাড়ির আঁচল টেনে মিনমিনি গলায় বলল, বাচ্চার মাকে চাই। শুনুন দেখি, কাজ আছে আমার, একদম বিরক্ত করবেন না। তবু বেহায়া অফিসার বইয়ের পিছু ছাড়ল না। আঁচল ধরে ঠিক ঘরে চলে এলো। ময়ূরী ছেলেকে আগে গোসল করিয়ে তারপর খাইয়ে ঘুম পাড়ালো। তাহসিন বিছানার পাশে বসে বসে বউ বাচ্চাকে দেখতে ব্যস্ত। ময়ূরী ভেবে পায় না এই লোকটা এত বউ পাগল হলো কেন। বিয়ের দিন থেকে শুরু করে এখন অবধি লোকটার পাগলামো সে আগের মতোই অটল। চারিপাশে কত
খবরটায় স্বামী পরকীয়া করছে, ঘরে স্ত্রী সন্তান রেখে, অথচ তাহসিন তার মতো এক সাধারণ নারীর আঁচলে আবদ্ধ। হঠাৎ করে মুচকি হাসলো মেয়েটা। তাহসিন মুখ ভার করে বলল। হাঁটছো কেন তুমি? ময়ূরী মুখ বাঁকিয়ে বলল। আপনাকে বলবো কেন? তাহসিন ময়ূরীর হাতের বাঁধন আলগা করে টেনে নিজের কাছে নিয়ে এলো। তৌহিদ বিছানার একপাশে গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত নিঃশ্বাসের শব্দ ঘরে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে। তাহসিন ময়ূরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বলবে না কেন? নিজের বিবাহিত স্বামীর কাছে হাসির কারণ গোপন করা কি আইনগত দণ্ডনীয় অপরাধ নয়, ডক্টর ময়ূরী তাহসিন? ময়ূরী কিছুটা অপ্রস্তুত হয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাহসিনের মজবুত হাতের বেষ্টনী তাকে সেই সুযোগ দিল না। ময়ূরী নিচু স্বরে বাধা দিয়ে বলল। ছাড়ুন তো, কি শুরু করলেন? বাচ্চাটা পাশে ঘুমোচ্ছে, এক্ষুনি উঠে যাবে তো, একটু তো লজ্জা পান। তাহসিন ভ্রু নাচিয়ে আরো কাছে সরে এলো। ওর তপ্ত নিঃশ্বাস এখন ময়ূরীর গালের খুব কাছে। সে খুব নিচু স্বরে বলল। যেখানে হৃদয়ের টান সেখানে লজ্জার কি আছে? আর তৌহিদ তো আমার বীর পুত্র, বাবার অঞ্চে সে বাধা দিবে না। ময়ূরী এই শাসনের স্বরে আবারও বাধা দিয়ে বলল। অফিসার, আপনি দিন দিন বড্ড বেশি বেহায়া হয়ে যাচ্ছেন। তৌহিদ উঠলে কিন্তু সামলাতে পারবেন না, নিচে মেহমান আসবে, আমায় যেতে হবে তো। বেহায়া না হলে তোমার মতো মায়াবীকে জয় করা সম্ভব ছিল না। শোনো বেগম সাহেবা, ঢাকার সেই যান্ত্রিক জীবনে যাওয়ার আগে আমি শুধু তোমার ওই মায়াভরা চোখের গভীরতায় একটু ডুবতে চাই। তুমি কি জানো, এই পৃথিবীর সব ফাইলপত্রের চেয়ে তোমার ওই মুচকে হাসিটা আমার কাছে অনেক বেশি দামি। বাচ্চার দোহাই দিয়ে আজ আর আমায় দূরে ঠেলো না প্লিজ। ময়ূরী এবার সত্যি হার মানল। তাহসিনের এই অদম্য ভালোবাসা আর রোমান্টিক উক্তির সামনে তার সব শাসন যেন মোমের মতো গলে গেল। আপনি না পারেনও বটে। তাহসিন ময়ূরী চিবুক ছুঁয়ে তাকে নিজের কাছাকাছি টেনে নিল। তাদের দুজনের মাঝে তখন কেবল ভালোবাসার নিবিড় নৈশব্দ। এক উন্মাদ পুরুষের ভালোবাসার কাছে ময়ূরীর সব বাহানাই যেন তুচ্ছ। দুপুরের খানিক আগ দিয়ে বাড়ির বাইরে থেকে গাড়ির শব্দ এলো। তাহসিন সাদা শার্টের হাতা গুটিয়ে পা বাড়ালো সেদিকে। বাড়ির সামনে মধু আর ওয়াহিদ দাঁড়িয়ে আছে, হাতে কত কিছু নিয়ে এসেছে তারা। তাহসিনকে দেখেই ওয়াহিদ জড়িয়ে ধরে সালাম করলো। তাহসিন সালামের উত্তর নিয়ে বলল। বেয়াদব অফিসারের চরিত্র এখনো ভালো হয়নি দেখছি। বলি বউ রেখে শালি জামাইকে ভালো লাগলো কেন? ওয়াহিদ হতভম্ব হয়ে ছিটকে সরে এলো দূরে। নাক কুচকে বলল। আমাকে দেখে কি আপনার গে মনে হয় অফিসার? তা নয় তো কি, আপনি এভাবে আমায় জড়িয়ে ধরছিলেন কেন? এমন শক্ত করে আমার বউ ছাড়া আমি কেউ জড়িয়ে ধরে না। ওয়াহিদ আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে তাকালো মধুর দিকে, যেন বিচার চাইছে। মধু খিলখিল করে হেসে উঠল। ওয়াহিদ নিজের পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করল। শালি দুলাভাইয়ের এই প্রেমের গল্পের মাঝখানে পড়ে আমার মতো মান সম্মান সব গেল। তাহসিন ভ্রু নাচিয়ে ওয়াহিদের হাতে বিশাল এক মিষ্টির প্যাকেট কেড়ে নিয়ে বলল। এই যে মিস্টার গে প্রেমিক, এত মিষ্টি কার জন্য? আমার বই জন্য এনেছেন নাকি নিজের দুঃখ ভোলার জন্য? ওয়াহিদ এবার পাল্টা আক্রমণ করে বলল। আপনার বইয়ের জন্যই এনেছি অফিসার, কারণ আপনার তো হারকিপটে জামাইয়ের পাল্লায় পড়ে বেচারি নিশ্চয়ই মিষ্টির চেহারা ভুলে গেছে। আমার আদুরে শালি কই? তাকে ডাকুন, আমি নিজ হাতে তাকে মিষ্টি খাওয়াবো। এই কথা শুনে তাহসিনের চোয়াল শক্ত হলো। দাঁত চেপে বলল। আমার বউয়ের দিকে নজর দিলে আপনার খবর আছে। মধু ঠোঁট টিপে হেসে বলল। আচ্ছা, হয়েছে আপনাদের ঝগড়া? ঠিক তখনই বারান্দা থেকে ময়ূরী উকি দিয়ে বলল। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব কি আজে বাজে কথা হচ্ছে? তোমরা ভেতরে এসো, বসো, ওনার কথা কান দিও না তো। ওয়াহিদ এবার সুযোগ পেয়ে নিচ থেকে চিৎকার করে বলল। ওরে দিলু, তোর স্বামী তো আমাকে পুলিশ টর্চার শুরু করে দিয়েছে, শুধু তোকে মিষ্টি খাওয়াতে চেয়েছি বলে। তাহসিন বলল। ভেতরে চলো খোকা, মিষ্টিটা আমি ভেঙে তোমার মুখে গুঁজে দেব। তাহসিন আর ওয়াহিদ একে অপরকে ঠেলতে ঠেলতে ড্রয়িং রুমে ঢুকলো। মধু তাদের পেছনে হাসতে হাসতে ভেতরে এলো। ময়ূরী তখন সিঁড়ি দিয়ে নেমে আসছে, পরনে হালকা বেগুনি রঙের সুতির শাড়ি, চোখে মুখে স্নিগ্ধ হাসি। তাকে দেখে ওয়াহিদ একগাল হেসে বলল। কি রে দিলু, বিয়ের এত বছর পর তোর বরের তো দেখি নজর আরো বেশি করা হয়েছে। তোর কাছে আসার পারমিশন নিতেও মনে হয় এখন ওয়ারেন্ট লাগবে। তাহসিন সোফায় ধপ করে বসে ওয়াহিদের দিকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল। ওয়ারেন্ট নয়, একেবারে সশরীরে হাজিরা দিতে হবে। আর খবরদার আমার সামনে আমার বউকে দিলু বলে ডাকবে না। মধু সোফায় বসে ময়ূরীর হাত টেনে ধরে নিচু স্বরে বলল। তো জামাইয়ের পজিটিভনেস থেকে তো মনে হচ্ছে এখন তোদের বাসায় রাত চলছে। বলি বাচ্চাটা কই? তৌহিদকে তো দেখছি না। ময়ূরী মধুর পাশে বসে হাসি মুখে বলল। ও তো কেবল ঘুমালো, সকাল থেকে যা তাণ্ডব চালিয়েছে। ও না ঘুমালে তোমরা শান্তিতে কথাই বলতে পারতে না।
আচ্ছা বুলবুল আসেনি কেন? ওর দাদি ওকে নিয়ে আমার মামা শ্বশুরের বাড়িতে গেছে। আচ্ছা আজ না খেয়ে যেতে দিচ্ছি না তোদের। ওয়াহিদ অমনি তাহসিনের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, শুনলেন অফিসার, আপনার বউ আমাকে না খাইয়ে ছাড়বে না। এটাকে আইনের কোন ধারায় ফেলবেন? অতিরিক্ত মেহমানদারি নাকি ভাইরা ভাইয়ের প্রতি বিশেষ ভালোবাসা? তাহসিন আর চোখে ময়ূরীর দিকে তাকিয়ে পাকা হেসে বলল, এটাকে ভিয়া ভাইরা ভাইয়ের জোরপূর্বক ভোজন ধরায় ফেলা যায়। তবে সাবধান, বেশি গেলে কিন্তু আপনার ফিস্টন নষ্ট হয়ে যাবে। তখন মধু আবার আমার মতো স্মার্ট কেউ খুঁজতে শুরু করবে। মধু এবার হো হো করে হেসে উঠে বলল, আরে থামুন তো আপনারা। ময়ূরী, তুই ভিতরে যা, আমি আসছি তোকে হেল্প করতে। এই দুটো মারকুটে মানুষকে ড্রয়িং রুমে নিজেদের ঝগড়া মেটাতে দে। ময়ূরী হাসতে হাসতে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তাহসিনের দিকে তাকিয়ে শাসনের স্বরে বলল, বেশি জ্বালাবে না তো ওনাকে। মেহমান মানুষ, আমি শরবত বানাচ্ছি, পাঠাচ্ছি। তাহসিন ময়ূরী চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করলো। মেহমান তো নয়, আস্ত একটা আপদ এসেছে শালার ঘরে। ড্রয়িং রুমে তখন বাড়ির সবাই উপস্থিত হলেন। ওয়াহিদের সাথে কথাবার্তা বলায় ব্যস্ত হলেন। রান্নাঘর থেকে আফিয়া খাবার এনে ডাইনিং টেবিলে রাখছিল। মধু ওদের সাথে হাত লাগিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, ভাই কই রে ময়ূরী, ওকে দেখছি না কেন? ময়ূরী বলল, পুতুলের সাথে একচোট মারামারি করেছে সকালে, রাগ করে দুজন দুই ঘরে দরজা লাগিয়েছে। ও মা, ফাহাদ পুতুলের সাথে মারামারি করে? এত বড় হলো তবু বুদ্ধি হলো না? শাসন করিস না কেন? হা আপা, ওদের কাজই সারাদিন ঝগড়া করা, ওর কথা ভেবো না তো। মধু আর চোখে আফিয়াকে দেখে বলল, ভাবছিলাম এতগুলো বছর ভাই তো তোর কাছেই থাকলো, এবার না হয় আমি আমার কাছে রাখি ওকে। ময়ূরীর হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। শুকনো ঢোক গিলে বোনের দিকে তাকিয়ে আফিয়া কিছু বলতে চেয়েও বলতে পারল না। সে বোনদের আলাদা ছেড়ে দিয়ে বাকি কাজ সারতে রান্নাঘরে গেল। ময়ূরী হাতের কাজ রেখে বলল, ওকে ছাড়া আমি থাকবো কি করে? ময়ূরী ঠোঁট কামড়ে ভাবলো, বোনের কথা ঠিকই তো, মধুরও তো ইচ্ছে করে ভাইকে বুকে আগলে রাখতে। সেই মুহূর্তে কোনো কথা হলো না। আর দুপুরে খাওয়া দাওয়া হলো। বিকেল নাগাদ ড্রয়িং রুমে সবাই একত্রিত হয়েছেন। তৌহিদ খালার কোলে বসে কুটুর কুটুর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছে। ওয়াহিদ ওকে কোলে নিলে মধু ফাহাদকে বলল, কাছে আয় ভাই। ফাহাদ পুতুলের পাশ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এলো বড় বোনের কাছে। মধু ওকে পাশে বসিয়ে বলল, আমার সাথে যাবি? ময়ূরী আঁচল চেপে বসেছিল এতক্ষণ। খুব করে কি যেন চাচ্ছে সে। ফাহাদ বলল, কোথায় যাব আপা? আমার সাথে আমার বাড়িতে যাবি? এখন থেকে আমার সাথে থাকবি? ফাহাদ মুখ একটুখানি করে ময়ূরীর দিকে তাকালো। মেয়েটা কাঁদো কাঁদো ভাব মুখ জুড়ে। ফাহাদ চোখ মেলে তাকাতেই গাল বেয়ে গড়ালো চোখের পানি। ফাহাদ ময়ূরীর সামনে সে ওকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার কাছে থাকবো আপা, আমি ওর সাথে যাব না। ফাহাদের কচি গলার এই কথাগুলো যেন ড্রয়িং রুমের গুমোট আবহাওয়াটাকে এক নিমিষে ভেঙে দিল। ময়ূরী নিজেকে সামলাতে পারল না। ভাইকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। ছোটবেলা থেকে এই ভাইটাকেই তো সে আগলে রেখেছে নিজের সন্তানের মতো। আজ তাকে আলাদা করার কথা ভাবতেই ওর বুকটা ফেটে যাচ্ছে। মধু ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে রক্তের টান থাকলেও ময়ূরীর সাথে ফাহাদের আত্মার টানটা অনেক বেশি গভীর। মধু দীর্ঘশ্বাস ফেলে ফাহাদের মাথায় হাত রেখে নরম স্বরে বলল, পাগল ছেলে, আমি কি তোকে জোর করে নিয়ে যাচ্ছি? তুই তো আমার ভাই। ভাবলাম ওখানে গেলে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব, একটু ঘোরাঘুরি করতি। ফাহাদ ময়ূরীর আঁচলটা শক্ত করে মুঠো করে ধরে মাথা নাড়ল। ধরা গলায় বলল, আপাকে ছাড়া আমার ঘুম আসছে না, আমি আপার কাছে থাকবো। এতক্ষণ তাহসিন চুপচাপ একপাশে বসে সবটা পর্যবেক্ষণ করছিল। সে জানে এই পরিস্থিতিতে কোনো যুক্তি কাজ করে না। সে উঠে এসে ফাহাদের কাঁধে হাত রাখলো। ময়ূরীর চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল, কাছো কেন ময়ূরী? ফাহাদ তো কোথাও যাচ্ছে না, আর মধু তো পর কেউ নয়। ওরও তো অধিকার আছে ভাইয়ের ওপর। তবে ফাহাদ যখন চাইছে না তখন জোর করার কিছুই নেই। ওয়াহিদ পরিস্থিতি হালকা করার জন্য তৌহিদকে কোলে নিয়ে একটু দুলিয়ে বলল, আরে বাবা, এ তো দেখি পুরো ইমোশনাল সিনেমা শুরু হয়ে গেল। মধু, বাদ দাও তো। শালাশালির এই মহব্বত ভাঙার সাধ্য আমাদের নেই। বরং চলো আমরা তৌহিদকে নিয়েই পালানোর প্ল্যান করি। কি বলো তৌহিদ আব্বু? তৌহিদ কিছু না বুঝে খিলখিল করে হেসে উঠল। তৌহিদের হাসিতে পরিবেশ কিছুটা হালকা হলো। ময়ূরী ফাহাদের চোখের পানি মুছে দিয়ে তাকে নিজের পাশে বসালো। মধুর দিকে তাকে অপরাধী স্বরে বলল, আপা কিছু মনে করিস না, ছোট থেকে ওর এতগুলো বছর আমার কাছে রেখেছি ওকে, পরিচয়টা টেনে ছিলেও ওকে ছাড়া থাকা অসম্ভব। মধু ম্লান হেসে বলল, মনে করার কি আছে রে? আমি তো চেয়েছিলাম তোদের একটু
ভারমুক্ত করতে, কিন্তু দেখিস এই ভারটাই তোদের জীবনে সবচাইতে বড় সুখ। ঠিক আছে, ফাত তোর কাছেই থাকুক, তবে মাঝে মাঝে কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দিবি। তাহসিন এবার মুচকি হেসে পড়ল। নিশ্চয় যাবে, তবে এখন এই কান্নাকাটি বন্ধ করে সবাই মিলে চা নাস্তা খাওয়া যাক। ঢাকা ফেরার আগে এই শেষ বিকালটা অন্তত হাসি মুখে কাটাক। এভাবে দিন গেল, মাস গেল, সবাই সবার কাজে ব্যস্ত হলো। আফিয়া তার ছোট্ট সংসার নিয়ে বেশ আছে। অন্যদিকে ওয়াহিদ ভালোবাসার নারীকে নিয়ে গড়েছে নিজের সংসার। আদনান আর হিমিও বাদ নেই, তারাও আছে বেশ সুখে। কনক, কুসুম, রুহুল সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। এখন সময় তার আপন গতিতে বয়ে চলল। ময়ূরী সেই গোছানো সংসার এখন আরও ডালপালা মেলেছে। ঢাকার ব্যস্ত যান্ত্রিকতার মাঝেও তাহসিন আর ময়ূরীর প্রেমটা যেন সে পুরনো দিনের মতোই সতেজ রয়ে গেছে। অফিসার তাহসিন এখন আরও দায়িত্বশীল, কিন্তু বাসায় ফিরলেই সে সেই আগের মতো বউ পাগল মানুষটা। শাড়ির আঁচল ধরার অভ্যাসটা তার আজও গেল না। ফাহাদ এখন আর সেই ছোট্টটি নেই, সে বড় হচ্ছে, পড়াশোনায় মন দিয়েছে। ময়ূরীর ছায়ায় থেকে সে যেন এক আদর্শ কিশোর হয়ে উঠছে। মাঝে মাঝে মধু আর ওয়াহিদ আসে, তখন বাড়িটা আবার হাসিতে ভরে ওঠে। মধু এখন আর ফাহাদকে নিয়ে যাওয়ার জেদ ধরে না, কারণ সে জানে ময়ূরী আর ফাহাদের বাঁধনটা রক্তের চেয়েও বেশি অনুভূতির। তৌহিদ এখন স্কুলে যায়, তার আধো আধো বুলি এখন স্পষ্ট, তবে মায়ের প্রতি তার সেই টান কমেনি এক বিন্দু। স্কুল থেকে ফিরে আজও তাকে আগে মাকে খুঁজতে হয়। মা বলে একটা চিৎকার না দিলে তার যেন পেটের ভাত হজম হয় না। ময়ূরী হেসেই খুন হয় ছেলের কাণ্ড দেখে। একদিন গধূলি বেলায় বারান্দায় দাঁড়িয়েছিল ময়ূরী। তাহসিন পেছন থেকে সোর কাঁধে হাত রাখলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি দেখছো তো মন দিয়ে? আকাশে চাঁদ নাকি নিজের এই সাজানো স্বর্গ? ময়ূরী মুচকি এসে তাহসিনের বুকে মাথা রাখলো, শান্ত স্বরে বলল, দেখছি আমার চারপাশের মানুষগুলোকে, সবাই কত সুখে আছে। আফিয়া ভাবি, আপা, আদনান ভাইয়া, হিমি আপু, সবাই সবার জীবনেই আজ বসন্ত। তাহসিন ময়ূরের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল, চোখের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল, আর আমাদের বসন্ত, সেটা তো চিরস্থায়ী। জানো ময়ূরী, পৃথিবীর সব অপরাধী ধরা পড়লেও আমি তোমার এই ভালোবাসার জেলখানায় আজীবন বন্ধ রাখতে চাই। এর থেকে মুক্তি আমি কোনোদিনও চাইব না। ময়ূরী আদুরে গলায় বলল, আপনি না আসলেও বড্ড বেশি নাটকীয় কথা বলেন অফিসার। তাহসিন হেসে উঠল, সে হাসিতে মিশেছিল তৃপ্তি। নিচ থেকে তৌহিদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ফাহাদের খুনসুটি আর পুতুলের হাকডাক সব মিলিয়ে এক মায়াময় আবহ। দিন যায়, রাত আসে, বদল হয় ক্যালেন্ডারের পাতা, কিন্তু ময়ূরীর এই ছোট্ট পৃথিবীটা ভালোবাসার চাদরে ঢাকা পড়ে থাকে, যেখানে শাসনের চেয়ে সোহাগ বেশি আর অভিযোগের চেয়ে অভিমানটাই বেশি সুন্দর। তাহসিন শক্ত করে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। সেই ছোট্ট কিশোরী কন্যা আজ কত বড় হয়েছে, স্ত্রীর কথা ভাবলেও তার গর্বে বুক ফুলে ওঠে। এক অসাধারণ নারীকে সে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে, যার নেই কোনো চাহিদা আকাঙ্ক্ষা, শুধু চাই একটুখানি ভালোবাসা। গধূলি শেষ আলোটুকু তখন ময়ূরীর মুখে এসে পড়েছে, যা তাকে এক অপার্থিব সৌন্দর্য মুড়িয়ে দিয়েছে। তাহসিন গাঢ় স্বরে বলল, জানো ময়ূরী, মাঝে মধ্যে ভাবি সেই 16 বছরের কিশোরী মেয়েটা আজ কত নিপুণ হাতে একটা সংসার সামলাচ্ছে, অথচ আমার কাছে তুমি আজও সেই ছোট্ট অবুঝ মেয়েটি রয়ে গেছো, যাকে আগলে না রাখলে আমার দম বন্ধ হয়ে আসে। ময়ূরী মুচকি হেসে বলল, আর আপনিও তো সেই জেদি অফিসারই রয়ে গেলেন, যে কিনা সারা দুনিয়া শাসন করে অথচ দিন শেষে নিজের বউয়ের আঁচল ধরে ঘুরতে যাওয়ার একটুও লজ্জা লাগে না। তাহসিন ময়ূরীর কপালে নিজের কপাল ঠুকে গভীর নিঃশ্বাস নিল। লজ্জা কেন লাগবে? এই আসলটাই তো আমার শান্তির বারান্দা। পৃথিবীর সব যাকে সামনে যখন তোমার এই শান্ত চোখে দেখে তাকাই, তখন মনে হয় জীবনটা আসলেই সার্থক। তোমার কোনো ডিমান্ড নেই, হীরা জহরত চাও না, শুধু একটু সময় আর ভালোবাসা চাও। একজন পুরুষের জন্য এর চেয়ে বড় উপহার কি হতে পারে বলো? ময়ূরী এবার দুহাতে তাহসিনকে জড়িয়ে ধরল, হৃদস্পন্দনের শব্দে মিশে গেল দুজনার নিঃশ্বাস। ময়ূরী শান্ত গলায় বলল, ভালোবাসা তো চাওয়ার জিনিস নয় অফিসার, ওটা তো অনুভবের। আপনি আমাকে যতটুকু দিয়েছেন তাতে আমার 7 জনম কেটে গেছাবে। শুধু এভাবেই পাশে থাকবেন, মাঝে মধ্যে ওই অলস মহিলা বলে একটু রাগাবেন, না হলে আমার রান্নায় স্বাদ আসবে না। তাহসিন হো হো করে হেসে উঠল, তারপর ময়ূরীর কানে ফিসফিস করে বলল, ভালোবাসি বেগম সাহেবা। অফিসার তাহসিনের পুরোটা জুড়ে শুধু আমি আর আমাদের এই মায়ার পৃথিবী।